বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা শুরু করতে যাচ্ছি ফিজিক্স 1 এর নবম অধ্যায় স্থিতিস্থাপকতা। প্রথমে আমরা স্থিতিস্থাপকতা বিষয়গুলি কয়েকটা সংজ্ঞা পাবো, তারপরে আমরা প্রমাণের দিকে যাব। ঠিক আছে? ওকে, শুরু করতে যাচ্ছি আমরা আজকে ফিজিক্স 1 এর স্থিতিস্থাপক। ছিলাম যে স্থিতিস্থাপকতা হলো যে একটা বস্তুর উপরে যদি বল প্রয়োগ করি এবং সেই বলটা যদি আমরা সরায় নেই, তাহলে বস্তু আগের জায়গায় ব্যাক করবে। যে বস্তু আগের জায়গায় যে ফেরত আসার যে ধর্ম, এটাকে বলে স্থিতিস্থাপকতা। এখন আমাদের একটা স্থিতিস্থাপকতা একটা সীমা আছে, লিমিট আছে, যে কোন পর্যন্ত বল প্রয়োগ করলে যে বস্তু আগের জায়গায় আসবে। তা আমি যদি এরকম বল প্রয়োগ করি, আমি বল প্রয়োগ করলে বস্তু আমি ভেঙে ফেললাম, বস্তু আমি নষ্ট করে ফেললাম, ছিঁড়ে ফেললাম, তাহলে তো আগের জায়গায় আসার সম্ভাবনা নাই। তাইলে আমার সেই যে সীমাটা, যে পরিমাণ বল প্রয়োগ করলে আমি বলটা সরায় নিলে সেটা আগের জায়গায় ফেরত আসবে, এই বলটাকে বলা হয়, এইটা সীমাটাকে বলা হয় স্থিতিস্থাপক সীমা। ঠিক আছে? তাহলে এটা আমরা সংজ্ঞা পড়ব। তারপরে আমরা দেখব যে বিকৃতি কাকে বলে। বিকৃতির সংজ্ঞা লেখো। আমরা বলছি কোনো একটা বস্তুতে যদি আমরা বল প্রয়োগ করি এবং সেই বলটা যদি আমরা সরায় নেই, তাহলে বস্তুটা কি ফেরত আসে। তো সবটাই কি ফেরত আসে? সবটাই কিন্তু আসে না। তোমরা হয়তো দেখবা যখন আমরা সিঙ্গাম চাবাবো, সিঙ্গাম চাবানোর পরে আমরা সেটাকে টান দিলাম, টান দিয়ে যদি ছেড়ে যাই, তাহলে এটা সবটাই আগের জায়গায় যায় না, কিছুটা আকৃতি পরিবর্তন হয়ে যায়, এটাকে বলে বিকৃতি। হ্যাঁ, তাইলে এই যে বিকৃতি আমরা এভাবে সংজ্ঞা বলতে পারি যে কোনো একটা বস্তুর একক মাত্রায় যে পরিবর্তন হয়, কোনো বস্তুর উপরে যদি বল প্রয়োগ করি, তাহলে সেই বস্তুটা একক মাত্রায় যে পরিবর্তন হবে সেটাকে বলে বিকৃতি। লেখো, সংজ্ঞা লেখো, যে কোনো বস্তুর উপর বল প্রয়োগের ফলে, কোনো বস্তুর উপর বল প্রয়োগের ফলে একক মাত্রায় যে পরিবর্তন হয় তাকে বিকৃতি বলে, বিকৃতি বা স্টেইন বলে। বিকৃতি প্রধানত 3 প্রকার। নাম্বার 1, দৈর্ঘ্য বিকৃতি। আয়তন বিকৃতি, আর এটা হলো মুচর বিকৃতি। বা কিন্তন বিকৃতি বা পার্শ্ব বিকৃতি। বা এটাকে পার্শ্ব বিকৃতিও বলা হয়। ব্যাস, তাহলে আমরা দেখলাম বিকৃতি কাকে বলে এবং বিকৃতির প্রকারভেদ। বিকৃতি হলো 3 প্রকার। এক, আমাদের দৈর্ঘ্য বিকৃতি, আয়তন বিকৃতি, মুচর বিকৃতি বা কিন্তন বিকৃতি। এই 3 প্রকার বিকৃতি। তাহলে এটা সংজ্ঞাটা আমরা একটু দেখব যে দৈর্ঘ্য বিকৃতি কাকে বলে, আয়তন বিকৃতি কাকে বলে, মুচর বিকৃতি কাকে বলে। হ্যাঁ, তাহলে আমরা বলছি যে কোনো বস্তু যদি বল প্রয়োগের বলে একক মাত্রা যে পরিবর্তন হয় সেটা হলো বিকৃতি। এখন সেটা যদি দৈর্ঘ্য বরাবর কাজ করে সেটা দৈর্ঘ্য বিকৃতি। তাহলে আমরা বলতে পারি কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগের বলে দৈর্ঘ্য বরাবর একক দৈর্ঘ্যে যে পরিবর্তনটা হবে সেটা হবে দৈর্ঘ্য বিকৃতি। লেখো। তারপরে বলছি আয়তন বিকৃতি। তাহলে কোনো বস্তুর একক আয়তনের যে পরিবর্তনটা হবে সেটা হবে আয়তন বিকৃতি। আর একটা আছে মুচর বিকৃতি বা কিন্তন বিকৃতি বা পার্শ্ব বিকৃতি। অনেক সময় দেখা এটা দৈর্ঘ্য চেঞ্জ হয়েছে, এটা আয়তন পরিবর্তন হবে, বাট এটা হলো মুচর বিকৃতি। হলো এরকম যে মনে করো আমার এখানে 4টা কলম আছে, এভাবে আমি রাখছি, এখন এটা আকার আয়তন কিছুই পরিবর্তন হয় না, আয়তনটা পরিবর্তন হচ্ছে না, জাস্ট খালি শেপটা চেঞ্জ হয়ে যাবে। শেপটা যেমন আমি যদি এটা 4টা কলম থাকে, এখানে 4টা যদি কলম থাকে, আমি জাস্ট একটু ধাক্কা দিলাম, হ্যাঁ, বা একটু বল প্রয়োগ করলাম, হলো কি কলমটা একটু এদিকে সরে গেল বা এরকম হয়ে যাবে। এই যে এরকম হয়ে গেল, জাস্ট কী হলো, এটাকে বলে মুচর বিকৃতি বা কিন্তন বিকৃতি বা পার্শ্ব বিকৃতি। জাস্ট খালি ওই একটু মুচড়া দিল, মুচড় দেওয়া, হ্যাঁ, এটাকে বলে মুচর বিকৃতি।
তাহলে আমরা এই তিনটা সংজ্ঞা লিখব আলাদাভাবে। তাহলে দৈর্ঘ্য বিকৃতি কাকে বলে? কোনো বস্তুর উপর বল প্রয়োগের ফলে যদি তার দৈর্ঘ্য বরাবর একক দৈর্ঘ্যে যে পরিবর্তন হয় সেটা হলো দৈর্ঘ্য বিকৃতি। মনে করো আমি একটা বস্তু দিলাম এখানে, যে এটা এল পরিমাণ লম্বা একটা তার, হ্যাঁ, এরকম একটা লম্বা তার আছে, সেটার মধ্যে আমি একটা বল প্রয়োগ করতেছি, এখানে আমি একটা কিছু ঝুলাই দিলাম, হ্যাঁ, এম বলে একটা বস্তু ঝুলাই আমি শক্তি প্রয়োগ করলাম, তাহলে এটা একটু লম্বা হয়ে গেল। হ্যাঁ, তো এই যে লম্বাটা হলো এটা ছিল আমার প্রথমে আদি দৈর্ঘ্য ছিল এল, এবং সেটা এই পরিমাণ ডেল এল পরিমাণ বৃদ্ধি পাইছে। তাহলে এল দৈর্ঘ্যে বস্তু বৃদ্ধি কত? এল দৈর্ঘ্যে বস্তু পরিবর্তন হয়েছে কত? এল দৈর্ঘ্যে মোট পরিবর্তন হয়েছে ডেল এল। সুতরাং একক দৈর্ঘ্যে পরিবর্তন হবে ডেল এল বাই এল, এইটাকে বলে দৈর্ঘ্য বিকৃতি। ঠিক আছে? তাহলে একক দৈর্ঘ্যে যে পরিবর্তনটা হবে সেটা হবে আমার দৈর্ঘ্য বিকৃতি। সেম একইভাবে একক আয়তনে যে পরিবর্তন হবে, একক আয়তনে যে পরিবর্তন সেটাকে বলে আয়তন বিকৃতি। যে পরিবর্তন তাকে আয়তন বিকৃতি বলে, আয়তন বিকৃতি। তাহলে আয়তন বিকৃতির ক্ষেত্রে আমরা বলতে পারি, দেখো দৈর্ঘ্য বিকৃতির ক্ষেত্রে কী হলো? দৈর্ঘ্য পরিবর্তন বাই আদি দৈর্ঘ্য। তাহলে এখানে আয়তন বিকৃতির ক্ষেত্রে আমরা বলবো যে আয়তন পরিবর্তন বাই আদি আয়তন। তাহলে আয়তন পরিবর্তন বাই আদি আয়তন, আয়তন পরিবর্তন বাই আদি আয়তন। এখন আদি আয়তন মনে করো আমার পরিবর্তন হলো ডেল ভি ভলিউম, আর আদি আয়তন ছিল আমার ক্যাপিটাল বি। তাহলে আমরা গাণিতিকভাবে লিখতে পারি যে আয়তন পরিবর্তন, আয়তন বিকৃতি সমান সমান ডেল ভি বাই বি, এভাবে আমরা লিখতে পারি। ঠিক একইভাবে মোচর বিকৃতি বা কিন্তন বিকৃতি, কিন্তন বিকৃতি আমরা ক্ষেত্রফলের উপরে নির্ভর করবে। দেখো এখানে যে পরিমাণ ছিল সেটা কি হচ্ছে? জাস্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, জাস্ট শেপটা চেঞ্জ হচ্ছে। এটা কিন্তু আমার মোট আয়তন ভলিউম এগুলি কিছুই পরিবর্তন হয় নাই, জাস্ট খালি শেপটা পরিবর্তন হয়েছে। হ্যাঁ, এটা আমরা এটা জানবো। তারপরে আমরা একটা জিনিস পাবো, এটা হলো পীড়ন। এটুকু লেখো, এটুকু লেখো। এখানে কারো প্রশ্ন আছে কিনা বলো? আমরা যে লেখলাম এগুলির মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো? না থাকলে আমরা পরের টপিক্সে যাব। পীড়ন কাকে বলে? পীড়ন বা স্ট্রেস কেউ বলবা কিছু? সব লেখায় ব্যস্ত আছে। ডাস্টার কোথায়? হয়েছে, লেখা হয়েছে? এরপরে দেখবো আমরা পীড়ন কাকে বলে। আমরা জানি নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করলে সেই বস্তু কী করবে? একটা প্রতিক্রিয়া বল সৃষ্টি করবে, তাই না? আমি যদি কোনো কিছুর মধ্যে একটা ধাক্কা দিই তাহলে সেই বস্তু কী করবে? সেও ধাক্কা দেওয়ার চেষ্টা করবে, সেই জন্য আমার প্রতি কি গায়ে কি আঘাত লাগবে না? তো নিউটনের সূত্র বলছে এরকম প্রতিক্রিয়া বল আছে। তাহলে আমরা এখানে দেখব যে এই যে প্রতিক্রিয়া বলটা বা আমার যে বলটা আমি প্রয়োগ করছি সেই বলটা, এই দুটো কি সমান এবং বিপরীতমুখী, তাই তো? তাহলে আমি একক ক্ষেত্রফলের মধ্যে যে বল প্রয়োগ করলাম বা ওই বস্তু একক ক্ষেত্রফলের উপরে লম্বভাবে যে বল প্রতিক্রিয়া বল সৃষ্টি করলো সেটাকে বলা হয় পীড়ন। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি কোনো বস্তুর উপর বল প্রয়োগের ফলে, কোনো বস্তুর উপর বল প্রয়োগের ফলে একক ক্ষেত্রফলে যে প্রতিক্রিয়া বল কাজ করে, যে প্রতিক্রিয়া বল লম্বভাবে কাজ করে, তাকে পীড়ন বলে। একে পি দিয়ে প্রকাশ করা হয়, একে পি দ্বারা প্রকাশ করা হয়। ব্যাস, তার মানে দেখো আমরা বলছি তাহলে পীড়ন সেম তিন প্রকার, দৈর্ঘ্য পীড়ন, আয়তন পীড়ন, মোচর পীড়ন। তাহলে দৈর্ঘ্য বরাবর যে বলটা মানে প্রতিক্রিয়া বল সৃষ্টি হবে সেটা হবে তার দৈর্ঘ্য পীড়ন, এরকমভাবে আয়তন পীড়ন, মোচর পীড়ন। হ্যাঁ, তাহলে আমরা যদি এরকমভাবে চিন্তা করি যে একটা বস্তুর উপর বল প্রয়োগ করলাম,
সেটার একক ক্ষেত্রফলের উপরে। আমি মনে করি টোটাল ক্ষেত্রফল হলো, সাপোজ আমি যদি বোর্ডের মধ্যে আমি যদি বল প্রয়োগ করি, এই টোটাল বোর্ডের যে ক্ষেত্রফল এ ক্ষেত্রফলে আমি বল প্রয়োগ করলাম, ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল বা প্রতিক্রিয়া বল যদি এরকম হয়, প্রযুক্ত বল আমি এফ দিলাম, ফোর্স। এখন একক ক্ষেত্রফলের উপরে কী বল হবে? এফ বাই এ। এই একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে আমরা বলতেছি পীড়ন। দিস ইজ পীড়ন, তাই না? পীড়নকে আমরা পি দিয়ে প্রকাশ করছি, তার মানে পি ইকুয়াল টু আমরা লিখতে পারি, সুতরাং পি ইকুয়াল টু এফ বাই এ, পি ইকুয়াল টু এফ বাই এ। বাস এটুকু মনে রাখবা। তাহলে এইটাও, এই পীড়নও সেম আগের মতো 3 প্রকার: দৈর্ঘ্য পীড়ন, আয়তন পীড়ন, মোচড় পীড়ন বা কিন্তন পীড়ন। ঠিক আছে, ওই সংজ্ঞাগুলিও সেম একইভাবে পড়বা। হ্যাঁ, তাহলে আমরা আরেকটু আগাবো। একটা পীড়ন এবং বিকৃতি বিষয়ে বিজ্ঞানী রবার্ট হুক একটা সূত্র দিছে 16 শতকে, হ্যাঁ 17 শতকে, সেটা আমরা একটু দেখবো। 1668 সাল। দেখো হুকের সূত্র। হুকের সূত্র কি বলছে? স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন বস্তুর পীড়ন বিকৃতির সমানুপাতিক। এর মানে কি? অর্থাৎ পীড়ন প্রপোর্শনাল বিকৃতি। কোথায়? স্থিতিস্থাপক সীমা, মনে আছে? সীমার কথা বলছিলাম আমরা। হ্যাঁ, তাহলে স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তু পীড়ন বিকৃতির সমানুপাতিক, এটা হলো হুকের সূত্র। তাহলে পীড়ন সমানুপাতিক বিকৃতি, তাহলে আমরা এখানে একটা এই যে সমানুপাতিক চিহ্ন আছে, প্রপোর্শনাল চিহ্ন আছে, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? একটা ধ্রুবক দিতে পারি। তার মানে আমরা এরকম বলতে পারি যে পীড়ন সমান সমান ধ্রুবক ইনটু বিকৃতি। তাহলে এই বিকৃতি দিয়ে ভাগ করে দাও, বা পীড়ন বাই বিকৃতি ইকুয়াল টু ধ্রুবক। দেখো, পীড়ন আর বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা, এটা হুকে বলছে। হ্যাঁ, এরকম চলে আসছে। তাহলে এটা মনে রাখবা, যদি ব্যাখ্যা বিশ্লেষণ আসে যে দেখাও যে পীড়ন বিকৃতি অনুপাত একটি ধ্রুব সংখ্যা, তাহলে আমরা এটা দেখাতে পারি। হ্যাঁ, হ্যাঁ, না, ধ্রুবকের নির্দিষ্ট মান নাই এখানে, তবে আসবে। আমরা যখন নির্দিষ্ট বস্তু নিব, সেই নির্দিষ্ট বস্তুর ক্ষেত্রে পীড়ন নির্দিষ্ট হয়ে যাবে, ধ্রুবক একটা বিকৃতি নির্দিষ্ট হয়ে যাবে, তখন আমরা বলতে পারি হ্যাঁ ধ্রুবক। এক একটা বস্তুর ক্ষেত্রে একরকম ধ্রুবক আসবে। যেমন এটা স্টিলের ক্ষেত্রে আসবে 2.10^11 নিউটন মিটার স্কোয়ার, এরকম চলে আসবে। আমরা দেখব। দেখো, যদি আমরা বলি একটা সূত্র আছে ইয়াং এর গুণাঙ্ক, ইয়াং এর গুণাঙ্ক, মডুলাস অফ ইয়াং, ইয়াং এর গুণাঙ্ক। তাহলে আমরা হুকের সূত্রের মধ্যে আমরা জানছি যে পীড়ন বাই বিকৃতি সমান ধ্রুবক, তাই না? পীড়ন আর বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা, এই তো। এখন ইয়াংয়ে বলতেছে যে এখানে যদি আমরা দৈর্ঘ্য পীড়ন নেই আর দৈর্ঘ্য বিকৃতি নেই, তাদের যে অনুপাতটা যে ধ্রুব সংখ্যার হবে, এটাকে ইয়াংয়ের গুণাঙ্ক বলা হয়। কি বলছে? ইয়াংয়ে বলছে যে দৈর্ঘ্য পীড়ন, অনুপস্থ পীড়ন, হ্যাঁ আমরা পীড়ন তো বলছি 3 প্রকার, বিকৃতি বলছে 3 প্রকার। তো দৈর্ঘ্য পীড়নের সাথে দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা, বাস। এই দুটো যদি আমরা অনুপাত করি, ভাগ করি, তো সংখ্যাটা কি ফিক্সড আসবে, সেটাকে বলছে এই ইয়াংয়ের গুণাঙ্ক। তাহলে আমরা এভাবে লিখতে পারি অনুদৈর্ঘ্য পীড়ন এবং অনুদৈর্ঘ্য বিকৃতি, মানে দৈর্ঘ্য বরাবর যে পীড়নটা আসবে এবং দৈর্ঘ্য বরাবর যে বিকৃতি আসবে, তাদের অনুপাত ধ্রুবক হবে। দৈর্ঘ্য পীড়ন এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা, একটি ধ্রুব সংখ্যা। একে ইয়াং এর গুণাঙ্ক বলা হয়, ইয়ং এর গুণাঙ্ক বলা হয়, এবং একে ক্যাপিটাল ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। ব্যাস,
তাহলে পাইলাম আমরা ইয়াং এর গুণাঙ্ক। হ্যাঁ, তাহলে আমরা যদি একটা নির্দিষ্ট বস্তুর ক্ষেত্রে ইয়াং এর গুণাঙ্ক চিন্তা করি, সাপোজ মনে করো এখানে একটা এ প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি আমরা তার নিব, এটি একটা স্টিলের তার বা যে লোহার তার এরকম চিন্তা করি আমরা, তাহলে যার দৈর্ঘ্য মনে করা আছে এল, এটার দৈর্ঘ্য আছে এল। এখন আমি যদি এর মধ্যে বল প্রয়োগ করি, হ্যাঁ, বা শক্তি প্রয়োগ করি, সেটা এম পরিমাণ বল প্রয়োগ করলে দেখবা যে এটা এই পরিমাণ লম্বা হয়ে গেছে, ডেল এল পরিমাণ লম্বা হয়ে গেল। হ্যাঁ, তাহলে আমার বলো যে এফ পরিমাণ আমি বল প্রয়োগ করছি, এফ পরিমাণ বল নিচের দিকে টানতেছে। তাহলে আমরা এরকম বলতে পারি না যে দৈর্ঘ্য পীড়ন বাই আমরা কি জানি যে দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি, এটাকে তো আমরা ওয়াই দিয়ে প্রকাশ করছি, তাই না, ইয়াং এর গুণাঙ্কে। এখন আমাকে এখানে বলো পীড়নটা কি হবে। পীড়নের সঙ্গে কি বলছিলাম, এফ বাই এ, তাই না, এফ বাই এ। তাহলে আমরা এই যে এফ যে বলটা প্রয়োগ করতেছি এফ প্রস্থচ্ছেদের উপরে, তাহলে এখানে আমরা পাবো উপরে পাবো এফ বাই এ। আর দৈর্ঘ্য বিকৃতির ক্ষেত্রে আমরা কী পাইছিলাম, ডেল এল বাই এল, ডেল এল বাই এল এরকম পাইছিলাম, ঠিক না। তাহলে ভাগটাকে যদি আমরা এভাবে লিখি যে এফ বাই এ ইন্টু এলটা উপরে যাবে এল বাই ডেল এল। তাহলে এফ সমান সমান কী জানি আমরা, এফ সমান সমান কী জানি আমরা, এম জি। এফ সমান সমান এই পরন্ত বস্তুর ক্ষেত্রে বা অভিকর্ষ বলের বিরুদ্ধে তখন কী হবে, এফ ইকুয়াল টু এম জি, আর উপরে আছে এল। আর এটা কি এই প্রস্থচ্ছেদের এরিয়া, ক্ষেত্রফল, যেহেতু এটা বৃত্তাকার আছে, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে কী হবে, পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার ডেল এল, বাস। তাহলে সুতরাং ওয়াই ইকুয়াল টু এম জি এল বাই পাই আর স্কোয়ার এল। এটাকে বিজ্ঞানী শার্লি এইভাবে একটা যন্ত্রের সাহায্যে কোনো বস্তুর ইয়াংয়ের গুণাঙ্ক বের করছেন, এই জন্য এটাকে শার্লির সূত্র বলা হয়, এই সূত্রটাকে। হ্যাঁ, তাহলে শার্লির সূত্রের সাহায্যে ইয়াংয়ের গুণাঙ্কের মান নির্ণয় করো, এরকম প্রশ্ন আসতে পারে। তাহলে আমরা এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো, বা অনেক সময় আসবে প্রমাণ করো যে ওয়াই ইকুয়াল টু এম জি এল বাই পাই আর স্কোয়ার ডেল এল, তখন আমরা এই সূত্র প্রমাণ করবো, ঠিক আছে। তাহলে এই প্রমাণটা তোমরা পাবা। তাহলে এই চ্যাপ্টার থেকে আমরা এগুলি পাবো। আরেকটা টপিকস আছে যে পয়সনের অনুপাত, এই সংজ্ঞাটা একটু লিখে রাখো। পয়সনের অনুপাত কাকে বলে, পয়সনের অনুপাত, পয়সনের অনুপাত, ব্যাস। তাহলে এই সূত্রের সাহায্যে আমরা যে কোনো বস্তুর ইয়াংয়ের গুণাঙ্ক বের করতে পারবো, এটাকে শার্লির সূত্র বলা হয়। এটা হলো শার্লির সূত্র, এটা তোমরা ব্যবহারিক পরীক্ষায় দেখবা শার্লির সূত্রের সাহায্যে কীভাবে ইয়াংয়ের গুণাঙ্ক বের করতে হয়। এটা প্র্যাকটিক্যাল ল্যাবেও আমাদের যন্ত্র আছে। হ্যাঁ, এই যন্ত্রের সাহায্যে আমরা ইয়াংয়ের গুণাঙ্ক বের করব। তারপর আরেকটা টপিক হলো পয়সনের অনুপাত। পয়সনের অনুপাত এই বিষয়টা কি, জাস্ট আমরা আগে বলছিলাম না পীড়ন আর বিকৃতির কথা, তাহলে দৈর্ঘ্য পীড়ন বা পার্শ্ব পীড়ন এবং পার্শ্ব বিকৃতি অনুপাত একটি ধ্রুব সংখ্যা, একে বলা হয় পয়সনের অনুপাত। একে সিগমা দিয়ে প্রকাশ করে, এই যে সিগমা দিয়ে প্রকাশ করবা। হ্যাঁ, পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য অনুপাত একটি ধ্রুব সংখ্যা, এই বিষয়টা টপিকটা পড়বা, তোমরা বই থেকে পড়বা এই সংখ্যাগুলি। তাহলে আমাদের মেন এখানে কী কী পড়লাম, স্থিতিস্থাপকতা কাকে বলে, স্থিতিস্থাপক সীমা কাকে বলে, তারপরে আমরা দেখছি বিকৃতি কাকে বলে, বিভিন্ন প্রকার বিকৃতি আলোচনা করলাম, তারপরে আমরা পীড়ন দেখলাম, বিভিন্ন প্রকার পীড়ন, তারপরে আমরা দেখলাম ইয়ংয়ের গুণাঙ্ক, হুকের সূত্র এবং শার্লির সূত্রের সাহায্যে কীভাবে ইয়াংয়ের গুণাঙ্ক নির্ণয় করতে হয়। সর্বশেষ পয়সনের অনুপাত তোমাদের বাড়ির কাজ দিলাম, ঠিক আছে, এইটুকু পড়বা। থ্যাংক ইউ।